নমস্কার, সাহিত্য বিজ্ঞানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়তোষ। আজ আমরা এসে উপস্থিত হয়েছি বাংলা কারক সম্পর্কিত আলোচনা সপ্তম এপিসোডে। পূর্ববর্তী 6টি এপিসোডে আমরা যে সকল বিষয়ে জেনেছিলাম তার যাবতীয় লিঙ্ক থাকছে আজকের ডেসক্রিপশন বক্সে। কিন্তু আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলা 6 প্রকার কারকেরই শেষ শ্রেণীবিভাগ, যার নাম হলো অধিকরণ। তো চলুন শুরু করা যাক। অধিকরণ কারক কি বা কাকে বলে অধিকরণ কারক সে সম্পর্কে জেনারেল একটা কনসেপ্ট আমাদের মধ্যে ইতিপূর্বে হয়ে গেছে, কিন্তু তবু আমরা বিষয়টা একবার মনে করে নেব। দেখুন, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদের দ্বারা বাক্যস্থিত ক্রিয়ার স্থান কাল আধার নির্দেশিত হয় তাকে আমরা বলি অধিকরণ কারক। অর্থাৎ কি, স্থান কাল আধার বোঝালেই সেটাকে আমরা অধিকরণ বলে চিহ্নিত করতে পারি। ঠিক আছে, উদাহরণ কি হবে না, বনে বাঘ আছে, এখানে দাগ থাকছে কি বনের নিচে, তাহলে বনটা কি স্থান বোঝাচ্ছে, নিশ্চয়ই কাল বা আধার বোঝাচ্ছে না, কিন্তু ওই তিনটের মধ্যে থাকছে অর্থাৎ স্থান বোঝাচ্ছে। কাল বা আধারও বোঝাতে পারে সেটা অন্যান্য উদাহরণের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে তাকে আমরা কি বলতে পারি যে অধিকরণ কারক। একেও আমরা অধিকরণ কারক বলছি এই জন্য যে এখানে স্থান বোঝাচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার আমরা সরাসরি চলে যাই শ্রেণী বিভাগের মধ্যে। দেখুন, অধিকরণ কারককে আমরা মেনলি তিনটি শ্রেণীতে আমরা পেয়েছি। প্রথমে রয়েছে স্থানাধিকরণ, পরে কালাধিকরণ, তারপরে বিষয়াধিকরণ। এবার এই তিনটে শ্রেণী বিভাগ আরও উপশ্রেণী বিভাগ রয়েছে, সেগুলোই আমরা আজকে উদাহরণ সহযোগে সংজ্ঞা সহ জেনে নেব। প্রথমে আসছি স্থানাধিকরণ। দেখুন, এই স্থানাধিকরণকে আমরা তিনটি শ্রেণীতে পেয়েছি। আবার প্রথমে রয়েছে কি একদেশ সূচক, একদেশ সূচক, পরে ব্যাপ্তি সূচক, ব্যাপ্তি সূচক, ব্যাপ্তি সূচক, পরে সামীপ্য সূচক, সামীপ্য সূচক। এবার দেখুন, এই একদেশ সূচক এটা আবার আরেকটা নাম রয়েছে, সেটা হলো ঐদেশিক। ঐদেশিক আকার হবে না, ঐদেশিক। বোঝা গেল ব্যাপারটা? এটা তিনটি শ্রেণীতে বিভক্ত, একদেশ সূচক বা ঐদেশিক, ব্যাপ্তি সূচক, পরে সামীপ্য সূচক। প্রথমে একদেশ সূচক। এখানে দেখুন, এই শব্দটার মধ্য দিয়ে আমাদেরকে একটা কনসেপ্ট করে নিতে হবে, অর্থাৎ একটা ইমাজিন করতে হবে। কিরকম না, সমগ্র অংশ বোঝাবে না, একটা সংকীর্ণ অংশ বা স্থান বোঝাবে, তখনই আমরা তাকে বলবো একদেশ সূচক। যেমন ধরুন, আমি যে একটু আগে বললাম না যে অধিকরণ কারকের সংজ্ঞা দিতে গিয়ে যে উদাহরণ হিসেবে কি বললাম, যে বনে বাঘ আছে, এটাকেই কিন্তু আমরা এখানেও উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে কি আমরা বলতে পারি যে বনে বাঘ আছে, অর্থাৎ কি সমগ্র বনে কিন্তু নয়, বন কতটা অংশ বিস্তৃত আর বাঘটা কতটা জায়গা জুড়ে রয়েছে, জাস্ট ইমাজিন করুন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আমি ধরুন আরেকটা উদাহরণ হিসেবে বলছি। যেমন ধরুন বললাম কলকাতায়, কলকাতায় চিড়িয়াখানা আছে, কলকাতায় চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানা আছে। তাহলে এখানে ব্যাপারটা কি আসছে, কলকাতা কতটা অংশ জুড়ে বিস্তৃত আর তার মধ্যে চিড়িয়াখানা কতটা অংশ জুড়ে রয়েছে, ব্যাস। পরে ব্যাপ্তি সূচক। এখানে ব্যাপ্তি শব্দটার অর্থ কি, আমরা জানি যে ব্যাপ্তি শব্দের অর্থ হলো বিস্তারিত, সমগ্র। এখানে সমগ্রটা প্রকাশ পাবে, বিস্তারিত আমাদের অর্থ যেহেতু, ঠিক আছে, তো বিস্তারিত, বিস্তীর্ণ, যাকে আমরা ব্যাপ্তি বলছি। তাহলে এখানে অর্থটা কি দাঁড়াচ্ছে, যে এখানের ক্ষেত্রে আমরা দেখলাম কি যে একদেশ সূচকের ক্ষেত্রে সংকীর্ণ অংশ বোঝাচ্ছে, সমগ্র বোঝাচ্ছে না, কিন্তু এখানে কি হবে তার ঠিক বিপরীত, অর্থাৎ বিস্তীর্ণ অংশ জুড়ে বোঝাবে, সমগ্র অংশ জুড়ে বোঝাবে। উদাহরণটা দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন আমি বললাম যে তিলে, তিলে তেল আছে, এখানে কি তিলে, তাহলে কি তিলের মধ্যে তেলটা বিস্তীর্ণ অংশ জুড়ে রয়েছে, তিলের মধ্যে সমগ্র অংশ জুড়ে তেল রয়েছে, বিস্তৃতভাবে রয়েছে। আবার ধরুন আরেকটা উদাহরণ হিসেবে যদি বলি আমরা যে বরফে শীতলতা আছে, তাহলে কি বরফের সম্পূর্ণ বরফ জুড়ে শীতলতা রয়েছে, কিংবা বরফের এই একটা অংশে শীতল, আরেকটা দিক নিশ্চয়ই গরম নয়, দুটো মানে সম্পূর্ণ অংশটাই নিশ্চয়ই শীতলতা রয়েছে, অর্থাৎ সমগ্র অংশটা বোঝাচ্ছে। কিংবা আবার ধরুন আমি বললাম যে খেজুর রসে শর্করা আছে, তাহলে কি হবে, সমগ্র রসটা জুড়েই কিন্তু শর্করা রয়ে যাচ্ছে, কোনো অংশ জুড়ে আলাদা কিন্তু নয়। কিন্তু দেখুন এখানের ক্ষেত্রে কি হচ্ছে, যে বনে বাঘ, কলকাতায় চিড়িয়াখানা, চিড়িয়াখানা নিশ্চয়ই সম্পূর্ণ কলকাতা জুড়ে নেই। ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি? পরে আসুন সামীপ্য সূচক। এই যে সামীপ্য, এই শব্দটার অর্থ কি, সামীপ্য শব্দের অর্থ কি, যে নিকটে বা নিকটে বা সমীপে, নিকটে বা সমীপে বোঝাচ্ছে বা কাছে বোঝাচ্ছে। এই যে কাছে, নিকটে, সামীপ্যে বোঝাচ্ছে, মানে কি, যে যে বিশেষ্য বা সর্বনাম পদটা আমাদের এখানে ব্যবহৃত হবে, সেই বিশেষ্য বা সর্বনাম পদটা কিন্তু ওই অধিকরণে
সামীপ্যে, নিকটে বা কাছে বোঝাবে। ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি? সেটাই এখানে প্রকাশ পাচ্ছে। যেমন ধরুন আমি বললাম যে দুয়ারে দুয়ারে গয়লা, দুয়ারে গয়লা, এখানে দুয়ারের নিচে দাগ, তাহলে কি দুয়ারে নিশ্চয়ই নয়, দুয়ারের কাছে গয়লা দাঁড়িয়ে আছে। বা বললাম যে জানালায় এত ভিড় কেন, তাহলে কি জানালায় নিশ্চয়ই নয়, জানালার কাছে ভিড়, সেটাই বোঝাচ্ছে, অর্থাৎ কাছে বোঝাচ্ছে, নিকটে বোঝাচ্ছে, যেটা আমি বারবার বলতে চাইছি। আবার ধরুন বললাম যে গঙ্গাসাগরে মেলা বসেছে, গঙ্গাসাগরে নিশ্চয়ই সাগরে নয় বা জলে নয়, তার নিকটে বসেছে, তার চড়ায় বসেছে বা তার নিকটবর্তী অংশে বসেছে। সেজন্যই এখানে কিন্তু এটা হয়ে যাচ্ছে যে সামীপ্য সূচক অধিকরণ, স্থানাধিকরণের অন্তর্ভুক্ত। ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি? এই হলো ব্যাপার। এবারে আসছি আমরা অধিকরণ কারকে যে সময়ে ক্রিয়াটি নিষ্পন্ন হয় বা অনুষ্ঠিত হয় তাকে বলা হচ্ছে এই কালাধিকরণ। বোঝা গেল ব্যাপারটা? দেখুন এই কালাধিকরণ আবার দুটি শ্রেণীতে বিভক্ত। কি কি? এক, ক্ষণমূলক এবং দুই, ব্যাপ্তিমূলক। তাহলে আমরা এখানে কালাধিকরণকে দুটি শ্রেণীতে পেলাম, এক ক্ষণমূলক, দুই ব্যাপ্তিমূলক। প্রথমে এই ক্ষণমূলক কি? দেখুন কালাধিকরণের ক্ষেত্রে আমরা কি পেলাম, যে কাল বা সময় বোঝাচ্ছে, অর্থাৎ যে অধিকরণ কারকে সময় বোঝাচ্ছে। তাহলে এখানে ক্ষণ এবং ব্যাপ্তি, তার মানে কি কম সময় বোঝালে বা ক্ষণ সময় বোঝালে ক্ষণমূলক, আর যখন ব্যাপ্তি বা বেশি বা বিস্তারিত সময় বোঝালে তখন বিস্তারিতমূলক। সেটাই এখানে দেখাচ্ছে, অর্থাৎ কি ক্ষণমূলক, অর্থাৎ যে অধিকরণ কারকে সময়টা খুব ক্ষণকালের বোঝাবে। অর্থাৎ কি, যেমন ধরুন আমি উদাহরণ হিসেবে বললাম যে বেলা 10টায় বাজার বসে। এখানে 10টায় কি মানে কি বেলা 10টার সময় বাজার বসে, অর্থাৎ কি 10টা বলতে একটা নির্দিষ্ট পার্টিকুলার সময়কে বোঝাচ্ছে, একটা বিস্তারিত টাইম কিন্তু নয়। বোঝাতে পারছি ব্যাপারটা? যেমন ধরুন আবার বলবো যে বেলা 11টায় বিদ্যালয় চালু হয়, তাই তো? তাহলে কি বেলা 11টার মুহূর্তে, যার জন্য একে আমরা আরেকটা কি বলতে পারি যে মুহূর্তাধিকরণ। এর জন্য একে আমরা বলতে পারি যে মুহূর্তাধিকরণ, যার আরেক নাম। অর্থাৎ কি বেলা 11টার মুহূর্তে বিদ্যালয় চালু হচ্ছে, বেলা 10টার মুহূর্তে বিদ্যালয় চালু হচ্ছে, একটা বিস্তারিত টাইম নয়, লং টার্ম নয়, শর্ট টার্ম প্রসেস। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এটা হলো ক্ষণমূলক। আবার যখন এটা ঠিক ব্যাপ্তিমূলক, অর্থাৎ এর ঠিক বিপরীত, যেখানে দীর্ঘ সময়ের ব্যাপার থাকবে। যেমন ধরুন আমি বললাম যে শীতকালে বেলা বড় হয়, বেশি নয়, বড় হয়। বেলা বড় হয় নাকি বেলা ছোট হয়? বেলা ছোট হয় এবং রাত্রি বড় হয়, তাই তো? তাহলে শীতকালে বেলা ছোট হয়, তাহলে কি শীতকালে বেলা ছোট হয়, অর্থাৎ কি গোটা শীতকালের যে সিজনটা, ঋতুটা, সেই টোটাল ঋতু জুড়ে বেলাটা কিন্তু ছোট হয় এবং রাত্রি বড় হয়, তাই তো? কিংবা আমি ধরুন আবার বললাম কবিতার ভাষায় যে দিবসে যে ধন হারিয়েছে পেয়েছি নিশীথ রাতে, তাই তো? তাহলে সেক্ষেত্রেও কি হচ্ছে, একটা দীর্ঘ টাইমের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট মুহূর্তের কথা কিন্তু বলা হচ্ছে না, যেটা আমাদের বারবার লক্ষ্য করতে হবে। ক্ষণমূলকের ক্ষেত্রে কি একটা নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে বা মুহূর্তে বোঝাচ্ছে, ক্ষণ সময় বোঝাচ্ছে, স্বল্প সময় বোঝাচ্ছে, কিন্তু ব্যাপ্তিমূলকের ক্ষেত্রে দীর্ঘ সময়, একটা ঋতু অর্থাৎ সিজন, একটা দীর্ঘ টাইমের কথা বোঝানো হচ্ছে। শীতকালে বেলা ছোট হয়, শীতকালে রাত্রি বড় হয়, এইসব হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে কি হচ্ছে না, এখানে স্বল্প সময় বোঝাচ্ছে, ক্ষণমূলক সময় বোঝাচ্ছে, যার জন্য এটা হয়ে যাচ্ছে ক্ষণমূলক। আর দ্বিতীয় হচ্ছে ব্যাপ্তিমূলক, অর্থাৎ আমরা কালাধিকরণকে দুটো শ্রেণীতে পাচ্ছি, এক ক্ষণমূলক, দুই ব্যাপ্তিমূলক। এরপরে আসছি অধিকরণে কোনো বিষয়ে বা ব্যাপারে ক্রিয়া অনুষ্ঠিত হলে তাকে বলা হচ্ছে এই বিষয়াধিকরণ। ঠিক আছে? উদাহরণ কি হবে? যেমন ধরুন আমি বললাম যে মেয়েটি গণিতে কাঁচা, মেয়েটি গণিতে কাঁচা। এখানে কি গণিতের নিচে দাগ থাকছে, দেখুন এই গণিতের শব্দটা কি একটা বিষয় বোঝাচ্ছে, সাবজেক্ট বোঝাচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? কিংবা আমি ধরুন আবার বললাম যে বুদ্ধিতে
বৃহস্পতি, বুদ্ধিতে বৃহস্পতি। এখানে কি বুদ্ধিতে নিচে দাগ, এখানে দেখুন এই যে বুদ্ধিতে, গণিতে, এগুলো কিন্তু একটা সাবজেক্ট বোঝাচ্ছে, বিষয় বোঝাচ্ছে, যার জন্য এটা হচ্ছে বিষয়াধিকরণ। ঠিক আছে, আর কিছু না, ব্যাস এটুকু মনে রাখলেই হবে। তাহলে আমরা জানলাম কি, যে অধিকরণ কারক তিনটি শ্রেণীতে বিভক্ত: স্থানাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ। এর বাদেও আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ আরেকটা শ্রেণীবিভাগ মনে রাখতে হবে। সেটা কি বলুন তো? সেটা হলো এই অধিকরণে বিপসা। অধিকরণে বিপসা। দেখুন এই অধিকরণে বিপসা জিনিসটা কি? দেখুন এই বিপসা শব্দের অর্থ হচ্ছে পুনঃ পুনঃ বা বারবার, পুনঃ পুনঃ বিসর্গ হবে বা বারবার। অর্থাৎ কি পুনঃ পুনঃ বা বারবার, অর্থাৎ এই অধিকরণ কারকের ক্ষেত্রে কি হবে, যে বিশেষ্য বা সর্বনাম পদটা ব্যবহৃত হচ্ছে সেটা কি হবে, পুনঃ পুনঃ ব্যবহৃত হবে, বারবার ব্যবহৃত হবে, বা একের বেশিবার ব্যবহৃত হবে। উদাহরণ হিসেবে কি বলতে পারি, যেমন ধরুন আমি বললাম যে ফুলে ফুলে, ফুলে ফুলে ভরা সাখী। ফুলে ফুলে ভরা সাখী, এই যে দেখুন ফুলে ফুলে দুবার ব্যবহৃত হয়েছে, পরপর দুবার ব্যবহৃত হয়েছে, অর্থাৎ পুনঃ পুনঃ ব্যবহৃত হয়েছে, বারবার ব্যবহৃত হয়েছে, একের বেশিবার ব্যবহৃত হয়েছে। সেটাই কিন্তু এখানে বিপসা শব্দের অর্থটা প্রকাশ করছে। যার জন্য অর্থাৎ দেখুন এই যে অধিকরণে বিপসা, এটা কিন্তু অন্যান্যদের থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ কি এখানে একবার ব্যবহৃত হয়নি, দুবার ব্যবহৃত হয়েছে। এরকমই যখন উদাহরণ দেখবেন, যেমন ধরুন আমি রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি যে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, এই যে বনে বনের নিচে দাগ, দেখুন বনে বনে একবার ব্যবহৃত হয়নি, বনে বনে দুবার ব্যবহৃত হচ্ছে, বনে বনে। কিংবা আবার ধরুন বললাম যে পাতায় পাতায় ঝরে নিশার শিশির, অর্থাৎ কি পাতায় পাতায় দুবার ব্যবহৃত হয়ে যাচ্ছে। কিংবা আবার ধরুন বললাম যে কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, অর্থাৎ কি কুঞ্জে কুঞ্জে। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? এই হলো অধিকরণে বিপসা। অর্থাৎ কি এগুলোর থেকে এই তিনটে জিনিস আমরা জানবো, স্থানাধিকরণ, কালাধিকরণ, অধিষ্ঠাধিকরণ, তার সঙ্গে অধিকরণে বিপসাটা অ্যাড হচ্ছে এক্সট্রা ভাবে, এবং সেটা মনে রাখাটাও আমাদের কাছে খুব একটা জটিল নয়। তো এই হলো আমাদের অধিকরণ সম্পর্কিত আলোচনা। এখানে আমরা অধিকরণ কারক কি, কাকে বলে, তার শ্রেণীবিভাগ, তাদের উপশ্রেণীবিভাগ এবং উদাহরণ সহযোগে যথাসম্ভব আলোচনা করে নিয়েছি। আমরা জেনে নিয়েছি যে অধিকরণ কারক কি, সেই সঙ্গে আমাদের আজকের আলোচনার পাশাপাশি আমাদের কারক সম্পর্কিত আলোচনারও এখানে সমাপ্তি হচ্ছে, কেননা আজকে আমাদের অধিকরণ কারক এবং সপ্তম এপিসোড চলল। এবারে আমরা একটা এপিসোডে জানবো, সেটা হলো যে কারক বিভক্তি নির্ণয় করব কি করে, মেনলি কারক নির্ণয় করব কি করে, এই কারক নির্ণয় বা বিভক্তি নির্ণয় কিভাবে, সেটার জন্য একটা শর্টকাট একটা আলোচনা আমরা করে নেব। সেটা করলে কি হবে, আমাদের কারক সম্পর্কিত আলোচনা অনেকটা আরো এগিয়ে যেতে সুবিধা হবে। তো সেখানের মধ্য দিয়ে, অর্থাৎ নির্ণয় করব কিভাবে কারক বিভক্তি, সেটার মধ্য দিয়ে কিন্তু আমাদের কারক বিভক্তি সম্পর্কিত আলোচনার ইতি টানবো আমরা। তো আজকে আপাতত আলোচনা আমাদের এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।